বিশ্বের চলমান গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাপ্রবাহ, বিশেষ করে সারা বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সম্পর্কে যাদের আগ্রহ প্রবল, তাদের জন্য আজকের বইটি অবশ্যপাঠ্য। আজকের বইটি লেখা হয়েছে বিশ্বের সবচেয়ে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদকে নিয়ে। মোসাদ সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের ভয়ঙ্কর একটি গোয়েন্দা সংস্থা, যে সংস্থাটির একটি অন্যতম দায়িত্ব হল ইসরায়েলের শত্রুদের গুপ্ত হত্যা করা। সেই সব দুর্ধর্ষ লোমহর্ষক কাহিনী বিবৃত হয়েছে আজকের এই বইটিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা আজকের বইটি উপস্থাপন শুরু করি। আজকের বইটির নাম হচ্ছে মোসাদ 1। বইটি লিখেছেন মিশায়েল বার জোহার এবং নিসিম মিশাল। বইটি আমাদের জন্য বাংলায় অনুবাদ করেছেন বিশিষ্ট সাংবাদিক কায়কোবাদ মিলন। বইটি প্রকাশ করেছে আবিষ্কার প্রকাশন। এখানে একটি উৎসর্গপত্র রয়েছে। উৎসর্গ: বিচারপতি রাজিক আল জলিল, GM কাউসার রোমান, আমার অনুজ, আমেরিকার বিশিষ্ট দার্শনিক আবু জাফর সূর্য, ডিউজিএস এর সভাপতি, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন। এরপরে একটি ভূমিকা রয়েছে, ভূমিকাটা পড়ছি। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কয়েক দশকে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এবং ভয়ঙ্কর একটি নাম। বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা হিসেবে এটি বিবেচিত হয়। সেই মোসাদের ভয়ঙ্কর অপারেশন নেপথ্যের কাহিনী নিয়ে বই লিখেছেন মিশায়েল বার জোহার এবং নিসিম মিশাল। মোসাদের 60 বছরের সবচেয়ে ভয়ঙ্কর, নিন্দিত, বিতর্কিত ও সংকটাপন্ন বিষয়গুলো, এমনকি ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং আরব বিশ্বের ষড়যন্ত্র নিয়ে এই বই। এর প্রতিটি ঘটনায় সত্য ও বাস্তব। ইন্টেলিজেন্স যুদ্ধ সম্পর্কে যাদের বিন্দুমাত্র আগ্রহ রয়েছে তাদের কাছে এই বই একটি মূল্যবান সম্পদ। প্রথম উক্ত লেখক মিশায়েল বার জোহার 4টি ইসরায়েলি আরব যুদ্ধে অংশ নিয়েছেন। তিনি প্রত্যক্ষ করেছেন দুর্ধর্ষ মোসাদ বাহিনী কীভাবে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেয়। আরব ভূখণ্ড সহ বিশ্বের তাবৎ গোয়েন্দাদের সঙ্গে মোসাদ কীভাবে ডাবল ট্রিপল এজেন্ট হয়ে প্রতিপক্ষকে খুন করে। সেই সঙ্গে উঠে এসেছে ফিলিস্তিনি গোয়েন্দা সংস্থা ব্ল্যাক সেপ্টেম্বরের অত্যাধুনিক গেরিলা কাহিনী। লেখক মিশায়েল টিভি ব্যক্তিত্ব এবং ইসরায়েলের সরকার নিয়ন্ত্রিত টিভির মহাপরিচালক। 2010 সালে বইটি যখন প্রথম প্রকাশিত হয় তখন এক নাগাড়ে 70 সপ্তাহ বইটি ছিল বিশ্বে বেস্ট সেলার। ভারতের ট্রেনে বইয়ের কয়েকটি পাতা পড়ার পর মনে হলো বাংলা ভাষার পাঠকদের বইটি পড়া উচিত। তাই এই প্রয়াস। আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীতে কয়েক লক্ষ সদস্য রয়েছেন। সত্যিকার গোয়েন্দা কাহিনী ও ইতিহাসের উপাদান জানার আগ্রহ কোটি লোকের। তারা এই বইটি পড়তে যে আগ্রহী হবেন তা হলফ করে বলা যায়। গত বছর আমার লেখা 71-এ পরাশক্তির যুদ্ধ বইটি খুব নাম করেছিল। সেই বইয়ে আমাদের মুক্তিযুদ্ধ কালের বিভিন্ন দেশের মোস্ট সিক্রেট চিঠিগুলো ফাঁস করেছিলাম। আর এবারের বইটি আরও অনন্য, অসাধারণ। এমন বই বাংলায় সত্যি আর হয়নি। এই বই লিখতে পারার জন্য কৃতজ্ঞতা জানায় পীর সাহেব আলহাজ মঞ্জিল মোর্শেদ, মিডিয়া জগতের শীর্ষ নেতা ও সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ইত্তেফাকের সাবেক জেনারেল ম্যানেজার ও পূর্বাণীর সম্পাদক খন্দকার শাহাদাত হোসেন, জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান প্রতিমন্ত্রী মাসুদা হোসেন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, মামা ইঞ্জিনিয়ার সৈয়দ হাবিবুর রহমান, বন্ধুবর অধ্যক্ষ আব্দুস সালাম হাওলাদার, অধ্যাপিকা শিরিন আফরোজ, আন্টি মমতাজ বেগম রোজি, সিনিয়র অ্যাডভোকেট আশিক আল জলিল, মুস্তাক মোর্শেদকে, কেননা এ লেখার ব্যাপারে তারা উৎসাহ দিয়েছিলেন। আমার অসুস্থ আম্মা আলহাজ সাজেদা রহমানকে 2 বছর আগের বইমেলায় বরিশালের বেগম রোকেয়া হিসেবে অভিহিত করে সাইদ বারী ভাই প্রকাশিত একটি অনুদিত বই উৎসর্গ করেছিলাম। এবার বই লিখছি শুনে বললেন, লেখা শেষ হলে তবেই আমাকে দেখতে চেও। তার ইচ্ছা বইটি লেখা হোক। বর্তমানে তিনি খুবই অসুস্থ, তার জন্য দোয়া চাই। আমার স্ত্রী অধ্যাপিকা দিলরুবা জলিল
দিনকে দিন আমাকে তার গুণমুগ্ধ করে তুলেছেন। একজন বিচারপতির মেয়ে, আরেক বিচারপতির বড় বোন, এই ভদ্রমহিলা অনেকের কাছে অনুকরণীয় এবং দশভুজা। ইত্তেফাকে আমার দীর্ঘদিনের সহকর্মী ফজলুল হক, সাংবাদিক সম্পাদক শাহজাহান আলী, ওয়াহিদ মুরাদ, জাতীয় প্রেস ক্লাব লাইব্রেরিয়ান ইমরান খান, শহীদুল্লাহ, সোনারগাঁয়ের সাংবাদিক কাজী ফরিদ, অরুজ গীতিকার জুলফিকার চয়ন ও জিএম সারওয়ার মোহনকে সহযোগিতার জন্য ধন্যবাদ। দুর্লভ ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে দিলেন প্রেস ক্লাবের মিডিয়া সেন্টার সহকারী আসাদ। পুত্র ইভান ও সুমাইয়াকে ধন্যবাদ বিভিন্ন পরামর্শের জন্য। হাজারো সালাম হাক্কেন নূরে। কায়কোবাদ মিলন। এরপরে রয়েছে প্রকাশকের কৈফিয়ত। শ্রদ্ধেয় পাঠক, দ্বিতীয় সংস্করণের আগে মোসাদ ১ বইটি যারা ধৈর্য ধারণ করে পড়েছেন তাদের কাছে প্রথম মুদ্রণের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। এত ভুল এবং অসম্পূর্ণ তথ্য থাকার পরেও আপনারা মোসাদ ১ বইটি সাদরে গ্রহণ করেছেন। ২০১৭ সালে প্রকাশের পর থেকেই বইটি বাংলাদেশে অনলাইন বই বিক্রির পথ প্রদর্শক রকমারি.com এবং সত্য, সুন্দর ও সাহস প্রশংসাকারী সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান আবিষ্কারের বেস্ট সেলারের শীর্ষে। শত শত পাঠক বইটির ভুলের জন্য আমাকে নম্র ও শ্রুতিমধুর তিরস্কার করেছেন। কেউ প্রকাশ্যে, কেউ ফোনে, কেউ বা মেল পাঠিয়ে, কেউ এফবির ইনবক্সে উল্লেখ করেছেন ভুলগুলো। আমি মনে করি এবং বিশ্বাস করি যারা বইটির ভুলের জন্য সমালোচনা করেছেন, তিরস্কার করেছেন, তারাই আমার প্রকৃত বন্ধু। আমি আমার বন্ধুদের কাছে ঋণী। বইটি প্রকাশের সময় মূল বইটি আবিষ্কার প্রকাশনায় ছিল না, ফলে তত্ত্বগত ভুল উদ্ঘাটন ছিল অসম্ভব। পরবর্তীতে কলকাতা থেকে মূল ইংরেজি বইটি সংগ্রহ করি। বইটি পড়তে পড়তে আমার গা শিউরে ওঠে। এর পাতায় পাতায় পৃথিবীর বিখ্যাত গোয়েন্দাদের সর্বাধিক আলোচিত দুঃসাহসিক অভিযানের ভয়ঙ্কর বর্ণনা, বিশ্বের জিনিয়াস গোয়েন্দাদের সফলতা, ব্যর্থতা এবং জীবন মৃত্যুর চাক্ষুষ গল্প। শুধু মোসাদ কেন, সিআইএ, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা M16, ভারতের র, পাকিস্তানের ISI, রাশিয়ার কেজিবি সহ বিশ্বের সেরা গুপ্তচর এবং বিখ্যাত পরমাণু বিজ্ঞানী রাষ্ট্রবিরোধী চক্রের সঙ্গে সখ্যতা গড়ে মোসাদ কীভাবে ধ্বংস করেছে ইরাকের পরমাণু কেন্দ্র, অমানবিক এবং নির্মমভাবে হত্যা করেছে মুসলিম স্কলার, ধর্মীয় নেতা, জিনিয়াস গোয়েন্দা, সফল কূটনীতিক, বিজ্ঞানী এবং রাষ্ট্রনায়কদের। দখল করে নিয়েছে আরব ভূখণ্ড, ইসলামের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস। মুসলিম দেশগুলোই যেন তাদের অন্যতম টার্গেট। তাদের দোসর হয়ে কাজ করছে সিআইএ, ব্রিটিশ গোয়েন্দা, M16। 2018 সালে প্রকাশিত হয় মোসাদ 2 বইটি। এতে মোসাদের 13টি দুঃসাহসিক শ্বাসরুদ্ধকর অভিযান ছাড়াও ইহুদি, ইসরায়েল এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলি উঠে এসেছে। বিশ্বের বুকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হেন কাজ নেই যা ইহুদি ধর্মের অনুসারী গোয়েন্দা সংস্থা মোসাদ করেনি, ইসরায়েলরা করছে না। কোনো ধর্মই মানুষের শত্রু হতে পারে না, বরং ধর্মের অনুসারীগণই ধর্মে বিরোধ সৃষ্টির নায়ক। প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি, খ্রিস্টান সহ ঐশিক কিতাব প্রাপ্ত উন্নত ধর্মগুলোর বিরোধ কমানো ও বৃহত্তর কল্যাণে ঐক্যের ডাক দিয়েছিলেন। কিন্তু ইহুদি ও খ্রিস্টান যাজকরা নবীজির আহ্বান প্রত্যাখ্যান করেন। খুবই অল্প সময়ের মধ্যে বইটির অনুবাদ কাজ সম্পন্ন করার জন্য স্বনামধন্য সাংবাদিক কায়কোবাদ মিলনকে ধন্যবাদ। এরপরে রয়েছে সূচিপত্র। আম্মারে মোসাদের কলঙ্ক। 2. ডাবল এজেন্ট ও ক্রুশচেভের ভাষণ। 3. অপরাহ্নে মৃত্যু ও ভালোবাসা। 4. ফ্রম নর্থ কোরিয়া উইথ লাভ। 5. তেহরানে লাশের পাহাড়। 6. সিরিয়ার কুমারীরা। 7. ক্যামেরা চলছে। 8. সাদ্দামের সুপারগান। 9. পারমাণবিক গোয়েন্দার জন্য মধুর ভাত। এরপরে পরিশিষ্ট 1, আল্লাহর রাস্তায় যুদ্ধ, জিহাদের অর্থ। পরিশিষ্ট 2, ফিলিস্তিনের রক্ত ছাড়া ইতিহাস। এভাবে সূচিপত্রটি সাজানো হয়েছে। আমরা একে একে এগুলো উপস্থাপন করব। তো প্রথমে আমরা উপস্থাপন করব
আম্মানে মোসাদের কলঙ্ক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্বে 1997 সালে জর্ডানে নির্বাসিত হামাস নেতা খালেদ মশালকে বিষ স্প্রে করার মাধ্যমে হত্যার ব্যর্থ প্রচেষ্টার এবং তৎপরবর্তী নাটকীয় ঘটনাসমূহের সত্য বিবরণী তুলে ধরা হয়েছে। আপনারা যদি খালেদ মশাল হত্যা প্রচেষ্টা অথবা খালেদ মশাল কিলিং অ্যাটেম্পট লিখে ইউটিউবে সার্চ করেন তাহলে আল জাজিরার একটি ডকুমেন্ট দেখতে পাবেন। সেটা আপনাদের অনেক কৌতূহল মেটাবে। আপনারা সময় পেলে অবশ্যই সেই ডকুমেন্টারিটি দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাহলে আমরা শুরু করি প্রথম পর্ব, আম্মানে মোসাদের কলঙ্ক। বাবা বাবা বলে চিৎকার করে ছোট্ট একটি মেয়ে কালো জিপ থেকে লাফিয়ে পড়ে ঘনবসতিপূর্ণ মহানি ইহুদা মার্কেটের বিশাল একটি ভবনে দৌড়ে গেল। এই ভবনেই রয়েছে তার বাবা। ঘটনাস্থল জর্ডানের মধ্য আম্মান। বাবা বাবা বলে চিৎকার করতেই মোসাদের একটি গোপন পরিকল্পনা ভেস্তে যায়। মোসাদের ইতিহাসে এটা একটা বড় ধরনের ব্যর্থতা যা আগে কখনোই ঘটেনি। অভিযানটি সুপরিকল্পিত হলেও কোথায় যেন একটা অস্বস্তি ও অগোছালো ভাব ছিল। এত সত্ত্বেও এই অভিযান সাফল্যের মুখ দেখার কথা। অভিযানের মূল লক্ষ্য ফিলিস্তিনি সংগঠন হামাসের নবনিযুক্ত পলিটিক্যাল ব্যুরোর প্রধান খালেদ মশালকে হত্যা। 41 বছর বয়সী সুদর্শন খালেদ মশাল একজন কম্পিউটার প্রকৌশলী। সুন্দর করে ছাটা দাড়ি ও সুদর্শন খালেদ মশাল হামাসের রাইজিং স্টার বা উদীয়মান তারকা, এক ভয়ঙ্কর যোদ্ধা। তবে গত কয়েক বছরে তিনি ইসরায়েলের গোয়েন্দাদের চোখে চরম শত্রুতে পরিণত হয়েছেন। 1993 সালে অসলো চুক্তির মাধ্যমে আইজাক রবিন ও আরব বিশ্বের শান্তির দূত ইয়াসির আরাফাত শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। কিন্তু 1997 সালের 30 জুলাই জেরুজালেমে বোমা হামলার পর মোসাদের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মশালকে হত্যার সিদ্ধান্ত নেয়। কেননা ওই হামলায় 16 জন ইসরায়েলি নিহত এবং 169 জন আহত হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডেকে একজন হামাস নেতাকে হত্যার সিদ্ধান্ত নেন। তখন মোসাদের প্রধান ছিলেন 1996 সালে নিয়োগ পাওয়া জেনারেল ড্যানি ইয়াতম। প্রধানমন্ত্রী তাকে দায়িত্ব দেন কোন হামাস নেতাকে হত্যা করা তাদের জন্য অধিকতর মঙ্গলজনক সেটা নির্ধারণ করবার জন্য। জেনারেল ইয়াতমের রয়েছে দীর্ঘদিনের সামরিক ক্যারিয়ার। তেল চকচকে বলিষ্ঠ টাক মাথার এই মানুষটির মুখে সবসময় হাসি লেগেই থাকত। ইসরায়েলের সেন্ট্রাল কমান্ডো জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন জ্ঞানী ইয়াতম। প্রধানমন্ত্রী আইজাক রবিনের প্রতি তার ভালোবাসা আনুগত্য ছিল নিরঙ্কুশ। একসময় রবিনের সামরিক সচিবও ছিলেন তিনি। রবিনের মৃত্যুর পর অনেককে অবাক করে দিয়ে জেনারেল ইয়াতম মোসাদের প্রধান নিযুক্ত হন। সামরিক বাহিনী তার রেকর্ড ও দক্ষতার কথা যারা জানেন তারা এই নিয়োগের প্রশংসা করলেও অনেকেরই এই নিয়োগ মনোপুত ছিল না। তাদের ধারণা ছিল মোসাদের মতো গোয়েন্দা বাহিনীর প্রধান পদে যে ধরনের চৌকস অফিসার আসা উচিত, ইয়াতমের কিছু একটা ঘাটতি রয়েছে। প্রকৃতপক্ষে মোসাদ প্রধান হিসেবে ইয়াতম হয়তো বেস্ট চয়েস ছিলেন না, কিন্তু প্রয়াত রবিনের প্রতি কৃতজ্ঞতা জানাতে হয়তো এই নিয়োগ দেওয়া হয়েছিল ইয়াতমকে। 1997 সালের আগস্টে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ইয়াতম তেল আবিবের মোসাদ সদর দপ্তরে এক জরুরি বৈঠক ডাকেন। ওই বৈঠকে মোসাদের সবগুলো শাখার 7 জন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তারা হলেন আলিসা ম্যাগান, ইয়াতম ডেপুটি স্পেশাল অপারেশন বিভাগ, গোয়েন্দা সংযোগ বিভাগের প্রধান ইলান মিজরাহি ছাড়াও উপস্থিত ছিলেন গোয়েন্দা তথ্য ভাণ্ডার প্রধান, জরুরি আদেশ বাস্তবায়ন বিভাগ ও টেরোরিজম বিভাগের প্রধান। কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। হামাস নেতাদের পূর্ণাঙ্গ তালিকা তখন মোসাদের কাছে ছিল না। হামাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হলেন মুসা মোহাম্মদ আবু মারজুক। তাকে হত্যার সমস্যা হলো তার রয়েছে আমেরিকান পাসপোর্ট। তাকে মারলে আমেরিকার সাথে ইসরায়েলের বিরোধ হতে পারে। সর্বসম্মত সিদ্ধান্ত হয় সেদিক থেকে খালেদ মশাল সুইটেবল টার্গেট। কিন্তু সমস্যা হলো তার অফিস জর্ডানের আম্মানে অবস্থিত।
সালের অক্টোবরে জর্ডানের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তি হয়েছে। মোসাদ জর্ডানের শান্তি চুক্তি বিরোধী কিছু করবে না। তখন ইয়াতম ছিলেন প্রধানমন্ত্রী রবিনের মিলিটারি সেক্রেটারি। প্রধানমন্ত্রী রবিন প্রয়াত হলে জেনারেল ইয়াতমের জর্ডানে অভিযান চালাতে বাধা কি? ইয়াতম চুক্তি অমান্য করেন, এমনটা অন্তর্গত মনোভাব হয়তো ছিল ইয়াতমের। মার্শাল জর্ডানে অবস্থান করলেও ইয়াতম তাকে কতল বা হত্যা করা হোক বলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কাছে প্রস্তাব দেয়, কিন্তু ইয়াতমের প্রস্তাব প্রধানমন্ত্রীর গোয়েন্দা প্রধান মেশকা বেন ডেভিডের কাছ থেকে ফেরত আসে। নেতানিয়াহু খালেদ মাশালকে হত্যার অনুমোদন দেন, তবে শর্ত হলো আম্মানের সঙ্গে কোনো সংকটের সৃষ্টি না হয়। এমন সংকল্পের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী চুপচাপ এই অপারেশনের নির্দেশ দেন। ইয়াতম এই হত্যার দায়িত্ব দেন মোসাদের কিরণ গ্রুপকে। এরাই কায়সারিয়ার এলিট গ্রুপ। মোসাদের গবেষণা বিভাগের বায়োকেমিস্ট্রি ডাক্তার খালেদ মাশালের শরীরে প্রাণঘাতী মারাত্মক বিষ প্রয়োগের পরামর্শ দেন। মোসাদের নিজস্ব বায়োলজি ইনস্টিটিউট এসাজিওনে এই বিষ উৎপন্ন ও উন্নয়ন ঘটানো হয়েছে। এই বিষের কয়েকটি ফোঁটা যদি কারো শরীরে ছিটিয়ে দেওয়া হয় তবে তা মৃত্যুর কারণ হতে পারে। এই বিষ প্রয়োগ করা হলে তার প্রমাণ বের করা কঠিন, এমনকি ময়না তদন্তেও তা প্রমাণিত হবে না। এরকম প্রাণঘাতী বিষাক্ত বিষ অতীতেও মোসাদ ব্যবহার করেছে। সেই বিষের শিকার হলেন পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের নেতা খালেদ মাশাল। ইসরায়েলি সাংবাদিক রোনেন বার্গম্যান কয়েক বছর পরে মোসাদের কর্মকর্তা মিশাকি বেন ডেভিডকে প্রশ্ন করেছিলেন, এ ধরনের বিষ প্রয়োগ তাকে ব্যথিত করে না? এটা তো অমানবিক মৃত্যু। ডেভিড ওই সাংবাদিককে প্রশ্ন করেছিলেন, কারো মাথায় গুলি করলে কিংবা কারো গাড়িতে ক্ষেপণাস্ত্র ছুড়ে মারলে সে মৃত্যু কি মানবিক হয়? সর্বোচ্চ ভালো হয় মানুষকে না মারার যদি প্রয়োজন হয়, মানুষকে যদি না মারা হয়, কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে এই যুদ্ধে এ ধরনের মৃত্যু অবধারিত। প্রধানমন্ত্রীর নির্দেশে জর্ডানে কোনো হইচই না করে ধীর স্থিরভাবে খালেদ মাশালকে মেরে ফেলার সেক্ষেত্রে নিশ্চয়ই যৌক্তিক। 1997 সালের গ্রীষ্মকালে তেল আবিবের পথচারীরা দেখল যে দুজন যুবক রাস্তায় বসে কোকাকোলার ক্যান ঝাঁকাচ্ছে। এক পর্যায়ে ট্যাপ খুলে ফেলছে। লোকজন এই অভূতপূর্ব দৃশ্য দেখে দেখে চলেও যাচ্ছে, কিন্তু পথচারীদের কেউই আন্দাজ করতে পারেনি যে এরা মোসাদের লোক। এরাই খালেদ মাশালকে হত্যার মহড়া দিচ্ছিল। মহড়াটি হলো, একজন কোকের ক্যান খুলে টার্গেটের মনোযোগ ডাইভার্ট করবে, আরেকজন ইতবসরে মাশালের ঘাড়ের পেছনে কয়েক ফোঁটা বিষ ঢেলে দেবে। 1977 সালের আগস্টে খালেদ মাশালকে হত্যার অভিযান হয়। সপ্তাহ আগে, এখানে 77 হবে না, 97 হবে বললে হয়। 6 সপ্তাহ আগে প্রথম আততায়ী এজেন্টরা জর্ডানে গিয়ে পৌঁছায়। তাদের প্রত্যেকেরই ছিল বিদেশি পাসপোর্ট। তারা ফলো করতে থাকে খালেদ মাশাল প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে কী কাজ করেন, এবং তারা তা নিরীক্ষাও করে। যেমন মাশাল সাধারণত কখন বাসা থেকে বের হন, তার গাড়ি চালায় কে, গাড়িতে কে থাকে, তার যাতায়াতের রাস্তায় ট্রাফিক ব্যবস্থা কেমন থাকে ইত্যাদি। খালেদ মাশাল গাড়ি থেকে নেমে যে ভবনে যান তার দূরত্ব, পথে যদি কারোর সঙ্গে দেখা করেন বা কথা বলেন, সেই সময়ের পরিমাণ সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহই তাদের কাজ। এই অগ্রিম দল কিরণ সদর দপ্তরে এসব নিয়ে একটি প্রতিবেদন পাঠায়। এই প্রতিবেদনে লেখা হয়, প্রতিদিন সকালে খালেদ মাশাল কোনো দেহরক্ষী ছাড়াই বাড়ি থেকে বের হন। তার গাড়িটি চালায় একজন সহকারী, এবং মাশাল প্রতিদিন আম্মানে ফিলিস্তিনি রিলিফ ব্যুরোতে যান। মাশাল নেমে গেলে গাড়ি নিয়ে ড্রাইভার চলে যায়। সামান্য পথ মাশাল হেঁটে গিয়ে ওই ভবনে প্রবেশ করেন। ওই ব্যুরোটি জর্ডানের রাজধানীতে, মূলত হামাসের সদর দপ্তর। অগ্রগামী দল তাদের রিপোর্টে আরও জানায় যে সবচেয়ে ভালো হয় যদি খালেদ মাশালকে সকালের দিকে হত্যা করা হয়। তিনি গাড়ি থেকে নেমে ব্যুরো বা ভবন পর্যন্ত যাওয়ার মাঝেই তাকে হত্যা করা সম্ভব। পুরো গ্রীষ্মকাল ধরেই খালেদ মাশালকে হত্যার পূর্ব পরিকল্পনা করতে থাকে আগাম দল। ততদিনে সহায়তাকারী দলও আম্মানে আসতে শুরু করেছে। তাদের জন্য বাড়ি ভাড়া নেওয়া,
গাড়ি ঠিক করা সবই ঠিক হলো, কিন্তু হঠাৎ করেই 4 সেপ্টেম্বর জেরুজালেমে সন্ত্রাসী হামলা হয়। হামাস আত্মঘাতীর হামলায় 5 ইসরায়েলি নিহত এবং 181 জন আহত হন। ফলে ইসরায়েলের পক্ষে আর অপেক্ষা করার সময় নেই, তাদেরকে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে খালেদ মাশাল হত্যার টার্গেটে। 1997 সালের 24 সেপ্টেম্বর ছিল অভিযানের আগের দিন। আম্মানের বিশাল একটি হোটেলের সুইমিং পুলে বেশ কয়েকজন টুরিস্ট। একজন লোক হোটেল কর্মচারীদের জানান যে তার হার্ট অ্যাটাক হয়েছিল। সেই অসুখ থেকে তিনি সুস্থ হওয়ার চেষ্টা করছেন। তার চলাফেরা, হাঁটার ভঙ্গি দেখলে মনে হয় এখনও তিনি অসুস্থ। এ কারণে তার সঙ্গে সঙ্গে সার্বক্ষণিকভাবে একজন যুবতী ডাক্তার রয়েছে। ক্ষণে ক্ষণে মহিলা ডাক্তারটি তার রক্তচাপ ও পালস পরীক্ষা করছে। এই হৃদরোগী হলো বিশাখা বেন ডেভিড। লেডি ডাক্তার আর ডেভিড বেশিরভাগ সময় সুইমিং পুলের পাশে অবস্থান করে। মোসাদের সদর দপ্তর এবং মাঠে নেমে পড়া গোয়েন্দাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাকারী দলের ইনচার্জ হিসেবে কাজ করছে ডেভিড। দলের মহিলাটি প্রকৃতই একজন ডাক্তার, তবে মোসাদ এজেন্টও। এই ডাক্তার সবসময় তার কাছে একটি ইঞ্জেকশন রাখে। এটি একটি অ্যান্টিডোট ইঞ্জেকশন। অ্যান্টিডোট ইঞ্জেকশন এই কারণে যে কোনো মোসাদ এজেন্ট মাশালের শরীরে ছোড়ার সময় যদি বিষ এজেন্টের গায়ে লাগে, তাহলে অ্যান্টিডোট ইঞ্জেকশনের মাধ্যমে সেই ব্যক্তিকে বিষমুক্ত করে সুস্থ করা যায় এবং মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব। কথিত হৃদরোগী এবং মহিলা ডাক্তার সুইমিং পুলের কাছে অপেক্ষমান। হিট টিম তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিচ্ছে। গত কয়েকদিন আম্মানে মোসাদের বেশ কয়েকজন গোয়েন্দা এসেছে। ঘটনাস্থল থেকে এজেন্টদের অন্যত্র সরিয়ে নেওয়া সহ আরও কিছু কাজ তাদের উপর বর্তাবে। অবশেষে হিট টিমের 2 সদস্য, যারা মোসাদের কিরণ ইউনিটের সদস্য, তারা এলো। তারা কানাডার ট্যুরিস্ট হিসেবে পরিচয় দিয়েছে। তাদের একজনের নাম শান কেন্ডাল, আরেকজন বেরি বেডস। তারা দুজনই একটি আন্তর্জাতিক মানের হোটেলে উঠেছে। অবশ্য তাদের দুজনকে নিয়ে কিছু প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রথমত, এদের দুজনার কেউই কোনো আরব দেশে কখনো অভিযান পরিচালনা করেনি। প্রশ্ন হলো, কেন তাদের কানাডার পাসপোর্ট ধরিয়ে দেওয়া হলো? যদি কখনো প্রমাণিত হয় তারা কানাডার নাগরিক নয়, তখন কি হবে? তাদের ইংরেজিও অত চৌকস নয়, তাদের উচ্চারণ ইসরায়েলিদের মতোই। কিন্তু পরিদর্শন টিমের অনুমোদন নিয়েই তারা অভিযান চালায়। খালেদ মাশালকে হিট করা হবে তার অফিসে সামিয়া সেন্টার বিল্ডিংয়ে ঢোকার মুহূর্তে। শান ও বেরির সঙ্গে মাশালের বিতণ্ডা খুব বেশি সময় ধরে হওয়ার কথা নয়। শান এবং বেরি এগিয়ে যাবে মাশালের দিকে এবং মাশালের প্রতি স্প্রে ছুড়বে। সেই তরল স্প্রে। খুব কাছাকাছি গাড়ি প্রস্তুত থাকবে এবং মাশালের গলায় ও ঘাড়ে স্প্রে করেই তারা গাড়িতে উঠে পালাবে। উল্লেখিত 2 কানাডীয় নাগরিক খুব ভালো করে তার তেলাবাবিয়ে প্র্যাকটিস করেছে। শান কোকের ক্যান ধরে রাখবে এবং যখন মাশাল ফিরে তাকাবে তখন মাশালের শরীরে স্প্রে করবে। কাজটা যে তারা দুর্ঘটনাবশত করে ফেলেছে এমন একটা ভাব করবে। কিন্তু এখানেই শেষ না। বেরির হাতে রয়েছে পয়জনের ছোট একটি ক্যান, যা ব্যবহৃত হবে অল্প সময়ের মধ্যে। বেরি খুব দ্রুত পয়জন মাশালের গায়ে নিক্ষেপ করবে। এতে মাশাল মারা যাবে। মাশাল মারা গেলে বলা হবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ছিল খালেদ মাশালকে হত্যার পরিকল্পনা। ওদিকে পর্যটকের বেশে একজন পুরুষ ও এক মহিলা ওই সময় ওই ভবনেরই লবিতে অপেক্ষা করতে থাকে। যদি হিট টিমকে সহযোগিতা করতে হয়, হিট টিমকে সাহায্য করতে হলে তারা এগিয়ে আসবে। ধরা যাক মাশাল খুব দ্রুত অফিস ভবনের দিকে যাচ্ছেন এবং উল্লেখিত 2 কানাডীয় তাকে হয়তো ধরতে পারল না। সেক্ষেত্রে এই 2 পর্যটক মাশালকে তুম করে আঘাত করে মাশালের যাত্রাকে বিলম্বিত করবে। ইতবসরে হিট টিম এসে মাশালের শরীরে বিষ স্প্রে করবে। মোসাদ এরকম হালকা চালে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়ার পেছনে জর্ডান। কেননা জর্ডানের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া যাবে না। মাশালকে হত্যায় মোসাদের 8 গোয়েন্দাকে জর্ডানে পাঠানো হয়েছিল। তাদের বলা হয়েছিল পরিস্থিতি যদি অনুকূল না হয়, ঘটনাস্থলে যদি অনেক লোকের সমাগম ঘটে, হামাস যোদ্ধা ও মিলিটারির সংখ্যাধিক্য দেখা যায়,
কিংবা আত্মীয় স্বজনদের আগমন ঘটে, তাহলে অভিযান যেন পিছিয়ে দেওয়া হয়। অন্য কোনো সময় খালেদ মার্শালকে হত্যা করা যাবে। 1997 সালের 25 সেপ্টেম্বর অভিযানের কমান্ডার মার্শালের অফিসের সামনের রাস্তায় পজিশন নিয়ে নেয়। আগেই সিদ্ধান্ত হয়েছিল মোবাইল ফোন জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। প্রয়োজনে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বা আভাস ইঙ্গিতে কাজ চালাতে হবে। কমান্ডার একটা বিশেষ ক্যাপ পরে থাকবেন। যদি অভিযান বাতিল হয়, কমান্ডার তার ক্যাপ খুলে ফেলবেন। ভবনের পেছনে রয়েছে 2 হিটম্যানের সটকে পড়ার জন্য গাড়ি। শান এবং বেরি মূল কাজের জন্য তৈরি। সবকিছুই প্রস্তুত। প্রতিদিন যে রুটিন মার্শাল মেনে চলেন, সেভাবেই ওই দিন সবকিছু এগুচ্ছিল। হঠাৎ মার্শাল পত্নী তার 2 সন্তানকে স্কুলে পৌঁছে দিতে বলেন তার স্বামীকে। মার্শাল মাঝে মাঝে এটা করে থাকেন। 2 শিশু তার বাবার গাড়িতে উঠে বসলো, বাবাও সাথে। কিন্তু মোসাদের সার্ভিলেন্স টিম ওই 2 শিশুকে দেখেনি। মোসাদ গোয়েন্দারা তাদের বসদের জানালো মার্শাল একাই অফিসে যাচ্ছেন। বাচ্চারা বসেছিল পেছনের সিটে। গাড়ির কাচ টিটেন্ট করা, ফলে মোসাদ গোয়েন্দারা বাচ্চাদের দেখতে পায়নি। মার্শাল অফিসে এলেন এবং গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলেন। তিনি যখন সিঁড়িতে উঠে প্রবেশ পথের কাছাকাছি, তখন 2 হিটম্যান তার দিকে এগিয়ে এলো। তারা 10 মিটার থেকে 3 মিটার কাছাকাছি এসে গেল মার্শালের। এরই মধ্যে গাড়িতে অপেক্ষমান মার্শালের ছোট মেয়ে বাবা বাবা বলে চিৎকার দিল এবং গাড়ি থেকে নেমে দৌড়ে বাবার দিকে এগোতে থাকলো। ড্রাইভারও গাড়ি থেকে লাফ দিয়ে নামলো এবং ছোট্ট মেয়েটির পেছন পেছন আসতে থাকলো। কমান্ডার ক্যাপটি মাথা থেকে সরিয়ে অভিযান স্থগিত করতে বলল, কিন্তু সবকিছু খুব দ্রুত ঘটে যাচ্ছিল। হিট টিমের 2 সদস্য কমান্ডারের ইঙ্গিত যেমন দেখেনি, তেমনি ছোট্ট শিশু ও ড্রাইভারের এগিয়ে আসার ব্যাপারটিও তারা লক্ষ্য করেনি। তারা অবশ্য একটা থামে পেছনে ছিল। 2 হিটম্যান তাদের অভিযানে ব্যস্ত। তারা মার্শালের খুব কাছে। শান কোকের বোতল প্রশিক্ষণ মতো ঝাঁকালো। অন্যদিন ট্যাপটা খুলে যায়, কিন্তু আজ সেটি খুলল না। হিট টিমের আরেক সদস্য বেরি মার্শালকে স্প্রে করার জন্য হাত তুলল। এদিকে মার্শালের ড্রাইভার মনে করলো তার বসকে ছুরি মারা হচ্ছে। মার্শাল তার ড্রাইভারের চিৎকার শুনে ফিরে তাকালেন। ঠিক এই সময় বেরি মার্শালের কানে স্প্রে করলো। হিট টিমের 2 জন বুঝলো যে সমস্যা একটা হবে। তারা সটকে অফিসের পেছনে অপেক্ষমান গাড়িতে গিয়ে উঠল। এমন সময় ঘটনাস্থলে আরেকটি চরিত্রের আবির্ভাব ঘটল। তার নাম আবু সাইফ। সাইফ একজন হামাস যোদ্ধা। তিনি মার্শালের কাছে কিছু কাগজপত্র পৌঁছে দিতে যাচ্ছিলেন। তিনি চিৎকার শুনতে পান এবং 2 জন লোক তার বসকে নিয়ে টানা হেঁচড়া করতে দেখতে পান। মার্শাল তার জীবন রক্ষার্থে দৌড়াচ্ছিলেন। আবু সাইফ তখন শান ও বেরিকে আটকের চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে তারা গাড়ির কাছে চলে গেছে। সাইফ শানের সঙ্গে ধস্তাধস্তি করছিলেন। শান কোকের ক্যান দিয়ে সাইফকে আঘাত করছিল। শান ও বেরি লাফ দিয়ে গাড়িতে উঠতে সক্ষম হয়। গাড়ি এগিয়ে চলে। গাড়িতে ওঠার পর ড্রাইভার জানায় যে সাইফকে গাড়ির নাম্বার লিখতে দেখেছে সে। হিটম্যান তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেয় গাড়ি থেকে নেমে যাওয়ার। তাদের আশঙ্কা ছিল আবু সাইফ পুলিশকে সতর্ক করতে পারে। এখন তারা যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী গাড়ি নিয়ে হোটেলে যায়, তাহলে গ্রেপ্তার হতে পারে। সেফ হাউজের ঠিকানাও তাদের জানা নেই। সেক্ষেত্রে পালানোর আর কোনো পথ নেই। কিছু দূর গিয়ে শান এবং বেরি গাড়ি থেকে নেমে যায়। ড্রাইভার দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যায়। আবু সাইফ ঠিকই ওদের পেছনে পড়ে রইলেন। সাইফ আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, একজন বিশিষ্ট মুজাহিদিন। 2 হিটম্যান রাস্তার 2 পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ফোনে কোনো সতর্কতা না দিয়েই সাইফ বেরির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শার্ট ধরে ফেলে। শান ছিল রাস্তার অপর পাশে। সে তার সহকর্মীর সাহায্যে এগিয়ে আসে। সে আবু সাইফকে মারতে থাকে। তাতে সাইফ তার মাথায় আঘাত পান। এই ধস্তাধস্তির সময় লোকজন রাস্তায় জমে যায়, কেননা 2 বিদেশি এক আরবকে মারছে।
এক পুলিশ অফিসার ভিড় সরিয়ে একটা ট্যাক্সি থামিয়ে 3জনকেই থানায় নিয়ে যায়। এদিকে আবু সাইফ আবার মারাত্মক আহত। 2 বিদেশির পাসপোর্ট দেখে বুঝতে পারা যায় যে এরা কানাডার নাগরিক। তারা কানাডার কনসালকে বিষয়টি অবহিত করে। কানাডার কনসাল বেরির সঙ্গে সামান্য কয়েকটি কথা বলে, অতঃপর কনসালের কর্মকর্তা জর্ডান পুলিশকে জানায় তারা কানাডার নাগরিক নয়। জর্ডান পুলিশ মহাবিপদে। তারা 2 বিদেশিকে গারদে ঢোকায় এবং একটিমাত্র ফোন করার সুযোগ দেয়। 2 হিটম্যান ইউরোপে তাদের অপারেশনাল সদর দপ্তরে ফোন করে তাদের গ্রেপ্তারের কথা জানায়। একই সময় এক নারী মোসাদ সদস্য যে অভিযানে অংশ নিয়েছিল সে তাদের ব্যর্থতার কথা উল্লিখিত হৃদরোগী মিশোকা ডেভিডকে জানায়। এই নারী মাশালের অফিসের কাছে ওয়াচার হিসেবে নিয়োজিত ছিল। ডেভিড দ্রুত হোটেলে চলে যায়। ডেভিড তার কাছাকাছি কোনো মোসাদ সদস্যকে আসতে নিষেধ করে এবং সকলকে জর্ডান ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। ডেভিড তার দাড়ি খুলে ফেলে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী যেখানে মিটিং করার কথা সেখানে চলে যায়। এরই মধ্যে কিলিং অপারেশনের কমান্ডার আসে এবং অভিযান যে ব্যর্থ তাও তার জানা। ডেভিড মোসাদকে তাৎক্ষণিকভাবে একটা রিপোর্ট পাঠায়। মোসাদ প্রধান জেনারেল ইয়াতম সবার সঙ্গে বৈঠক করে গোয়েন্দাদের ইসরায়েলি দূতাবাসে শরণার্থী হিসেবে ঢোকার নির্দেশ দেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী যে পথে তাদের পালানোর কথা ছিল এবং মহড়াও দিয়েছে সেই পথ ব্যবহার না করার জন্য বলা হয়। জর্ডানে ফিরে সকলে মিটিং প্লেস ছেড়ে চলে যায় এবং দূতাবাসে চলে যায়। সেই নারী মোসাদ সদস্য যে একজন ডাক্তারও সে একমাত্র হোটেলে থেকে যায়। এদিকে বিষ প্রয়োগের ফলে খালেদ মাশালের অবস্থা মরমর। তাকে হাসপাতালে নেওয়া হয়। ইসরায়েল উপলব্ধি করে যদি অ্যান্টিডোট দেওয়া না হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যে মাশাল মারা যাবেন। গাড়িতে বসেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই দুঃসংবাদটি পান। নেতানিয়াহু যাচ্ছিলেন ইহুদিদের নববর্ষের এক অনুষ্ঠানটি মোসাদ অফিসের কাছেই। জেনারেল ইয়াতম প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি অবহিত করেন। মোসাদ প্রধান জেনারেল ইয়াতমকে তিনি অবিলম্বে আম্মান যাওয়ার নির্দেশ দেন। সেখানে তার কাজটা হলো বাদশাহ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করা এবং যা যা ঘটেছে তার সত্যিটা তুলে ধরা। এক বর্ণও যেন মিথ্যা বলা না হয়। মোসাদ অফিসে বসেই নেতানিয়াহু বাদশাহ হোসেনকে ফোন করেন এবং মোসাদ প্রধানকে তার কাছে পাঠাচ্ছেন বলে জানান। বিষয়টা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। বাদশাহ নেতানিয়াহুর কথায় রাজি হন। বাদশাহর অবশ্য কোনো ধারণা ছিল না মোসাদ প্রধান জেনারেল ইয়াতম তার সঙ্গে কী বিষয়ে কথা বলবেন। নেতানিয়াহুর কয়েকজন উপদেষ্টা এ সময় তার সঙ্গেই ছিলেন। তারা নেতানিয়াহুকে পরামর্শ দেন ইসরায়েলি গোয়েন্দাদের স্বদেশে ফেরত আনতে বাদশাহ হোসেন যা যা চাইবেন সবই যেন প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ব্যাপারে মোসাদ প্রধানকে নির্দেশ দেওয়া হয়। নেতানিয়াহু মোসাদ প্রধানকে বলেন তিনি যেন অ্যান্টিডোটের ব্যাপারে জর্ডানের সঙ্গে কথা বলেন। অ্যান্টিডোট ইনজেকশন না দিলে মাশালকে কোনো মতেই বাঁচানো যাবে না। শ্যারন পরবর্তীতে বলেছেন, মাশালের ঘটনায় নেতানিয়াহু বারবার ভেঙে পড়ছিলেন। আমরাই তাকে ক্ষণে ক্ষণে তাজা রাখছিলাম এবং এই ঘটনায় নেতানিয়াহু যে কোনো প্রকার সমঝোতায় আগ্রহী ছিলেন। মোসাদ প্রধানের কাছ থেকে বিস্তারিত শুনে বাদশাহ হোসেন তার লোকদের মাশালের অবস্থা জানার জন্য বললেন, কিন্তু বাস্তবতা হলো মাশালের অবস্থা ক্রমশই অবনতি দিয়ে যাচ্ছিল। বাদশাহ অবিলম্বে তাকে রাজকীয় হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিলেন। এদিকে অ্যান্টিডোট দিয়ে মাশাল ভালো হয়ে যাবেন। বাদশাহ তাতে রাজি হলেন। বিষয়টি মজার এই কারণে যে ইসরায়েল তার জাতশত্রুকে বাঁচাতে ব্যস্ত এবং এ নিয়ে জর্ডানের সঙ্গে পাল্লা দিচ্ছে। বিশ্বকাপ ডেভিড হোটেলে ফিরছেন, অ্যান্টিডোট ইনজেকশন তার পকেটে। ইসরায়েলি সাংবাদিক রোনেন বার্গম্যানের সঙ্গে পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি অ্যান্টিডোট পকেটে নিয়ে ঘুরেছি। আমাদের কোনো গোয়েন্দার আর অ্যান্টিডোট প্রয়োজন নেই, কেননা বিষাক্ত স্প্রে তাদের শরীরে লাগেনি। একমাত্র আমাদের টার্গেট মাশালই আহত হয়ে এখন মরণাপন্ন। ডেভিড বলেছেন, এক পর্যায়ে আমি অ্যান্টিডোট ইনজেকশন ধ্বংস করতে চেয়েছিলাম, কেননা এটি সহ ধরা পড়লে আমারও খবর আছে। এ সময় ডেভিড ইসরায়েল থেকে তার ইউনিট কমান্ডারের ফোন পান। অ্যান্টিডোটটি আছে কি না তা তিনি জানতে চান। হ্যাঁ বললে তিনি আমাকে হোটেল লবিতে এক্ষুনি চলে যেতে বলেন। জর্ডান আর্মির এক ক্যাপ্টেন
সেখানে আমার জন্য অপেক্ষা করছিল। ক্যাপ্টেন অ্যান্টিডোটটি নিয়ে হাসপাতালে চলে যায়। ঠিক এ সময় আরেকটি সমস্যার উদ্ভব হয়। আর সমস্যার মূলে মোসাদের সেই নারী ডাক্তার। কথা ছিল এই নারী ডাক্তারই মৃত্যুমুখে পতিত খালেদ মাসালকে অ্যান্টিডোট ইঞ্জেকশনটি পুশ করবে। কিন্তু মেয়েটি বলে মোসাদ প্রধানের নির্দেশ ছাড়া সে মাসালকে ইঞ্জেকশন দেবে না এবং তাকে সরাসরি এ নির্দেশ দিতে হবে। জেনারেল ইয়াতম তখন রাজপ্রাসাদ থেকে তাদের দূতাবাসের দিকে যাচ্ছিলেন। তিনি নারী ডাক্তারকে ফোন করে মাসালের কাছে যেতে বললেন। ওরা আসলো ঠিকই, কিন্তু ততক্ষণে জর্ডানের ডাক্তাররা বেঁকে বসলেন। তারা কিছুতেই ইসরায়েলি ডাক্তার দিয়ে মাসালকে অ্যান্টিডোট ইঞ্জেকশন দিতে দেবে না, বরং জর্ডানের ডাক্তারদের আশঙ্কা হলো ইসরায়েলিরা হয়তো ইঞ্জেকশন দিয়ে মাসালকে হত্যা করে তাদের অভিযানের সমাপ্তি ঘটাবে। এই বিতর্ক জটিলতার মধ্যে আরেক সমস্যা সৃষ্টি করলেন বাদশাহ হোসেনের চিকিৎসক। মাসালের জীবন বাঁচানোর দায়িত্বে ছিলেন তিনি। অ্যান্টিডোটের রাসায়নিক ফর্মুলা এবং যে বিষ দিয়ে মাসালকে ঘায়েল করা হয়েছে তা না জানা পর্যন্ত তিনি রাজি হচ্ছিলেন না মাসালের দেহে অ্যান্টিডোটটি দিতে। নতুন এই সংকটে উভয় পক্ষই অনড়। জর্ডান অস্থির হয়ে বারবার ফর্মুলা চাইছে, আর ইসরায়েল ঘোরতর আপত্তি করে চলেছে। খালেদ মাসালের অবস্থার আরও দ্রুত অবনতি হচ্ছিল। তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে কৃত্রিম উপায়ে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছিল। রাজকীয় হাসপাতালে মাসালের শয্যা পাশে উপস্থিত সকলেরই আশঙ্কা মাসালকে বাঁচানো যাবে না। আবার মাসাল মারা গেলে জর্ডান ও ইসরায়েলের ভঙ্গুর সম্পর্ক আরও বিপর্যস্ত হয়ে পড়বে। বাদশাহ হোসেন ইসরায়েলের আচরণে খুবই মর্মাহত এবং ক্ষুব্ধ হলেন। তিনি তার সেনাবাহিনীকে ইসরায়েলের দূতাবাস ভেঙে সেখানে অবস্থানরত মোসাদ গোয়েন্দাদের গ্রেপ্তারের নির্দেশ দেবেন বলেও হুমকি দিলেন। ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক সহযোগিতার ইতি টানবেন বলেও ঘোষণা দিলেন। এভাবে কয়েক ঘন্টা অতিবাহিত হলো। বাদশাহ বললেন মাসাল মারা গেলে তিনি ইসরায়েলি গোয়েন্দাদের ফাঁসিতে ঝোলাবেন। উল্লেখ্য, ইসরায়েলের 2 এজেন্ট রয়েছে পুলিশের জিম্মা এবং 4 জন ইসরায়েলি দূতাবাসে আশ্রয় নিয়েছে। তারাও মূলত বন্দী। বাদশাহ হোসেন তখন ইসরায়েলের মদতদাতা এবং নেতানিয়াহুর বন্ধু মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে জরুরি ভিত্তিতে ফোন করেন। প্রেসিডেন্ট ক্লিন্টন বিষয়টিকে অতীব গুরুত্বের সঙ্গে নিলেন। আমেরিকা এবার ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে শুরু করলো। আমেরিকা অ্যান্টিডোট সহ 2 ইঞ্জেকশনের ফর্মুলা জর্ডানকে দিতে বলল। নেতানিয়াহু মন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অবশেষে জর্ডানকে ফর্মুলা দিতে বাধ্য হলো। জর্ডানের ডাক্তার মাসালকে অ্যান্টিডোট ইঞ্জেকশন পুশ করতেই অবিলম্বে মাসাল চোখ খুললেন। মাসালের বেঁচে যাওয়ার খবরে ইসরায়েলে উল্লাস দেখা গেল। ভাবখানা এরকম, তাদেরই কোনো স্বজন যেন বেঁচে গেল। তারা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করল। সেই কথিত হৃদরোগী ডেভিড ও নারী ডাক্তারকে জর্ডান ত্যাগের অনুমতি দেওয়া হলো। আম্মানে বন্দী হয়ে থাকলো ইসরায়েলের 6 গোয়েন্দা। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে মাসালের স্বাস্থ্য দ্রুত সুস্থ হতে লাগলো। ইসরায়েল তড়িঘড়ি করে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জর্ডানে পাঠালো। প্রতিনিধি দলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, পররাষ্ট্রমন্ত্রী শ্যারন, প্রতিরক্ষামন্ত্রী মর্ডেটি প্রমুখ ছিলেন। বাদশাহ হোসেন এই প্রতিনিধি দলকে স্বাগত জানাতে অস্বীকৃতি জানালেন। তিনি তার ভাই হাসানকে পাঠালেন তাদের সঙ্গে কথা বলতে। ইসরায়েলি মন্ত্রিসভা বাদশার ব্যক্তিগত বন্ধু একরাইম হ্যাসলেভিকে ব্রাসেলস থেকে ডেকে পাঠালেন। হ্যাসলেভি একসময় মোসাদের দ্বিতীয় ব্যক্তি এবং বর্তমানে ইউকের রাষ্ট্রদূত। তিনি দ্রুত আম্মানে চলে এলেন এবং বাদশাকে একটা ডিল অফার করলেন। হ্যাসলেভি বাদশাকে বললেন, আপনারা যদি ইসরায়েলের 4 সেনাকে ছেড়ে দেন, আমরা তার বিনিময়ে হামাসের ক্যারিসম্যাটিক নেতা শেখ আহমেদ ইয়াসিনকে ছেড়ে দেব। বাদশা রাজি হলেন। ইসরায়েলের 4 মোসাদ গোয়েন্দা হ্যাসলেভির সঙ্গে দেশে ফিরল। জর্ডানের সঙ্গে চূড়ান্ত আলোচনার দায়িত্ব দেওয়া হলো পররাষ্ট্রমন্ত্রী শ্যারনের ওপর। তিনি বাদশার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে আসছিলেন। শ্যারনের প্রথম দাবি, আম্মানের জেলের 2 মোসাদ এজেন্টকে মুক্তি দিতে হবে। এর বিনিময়ে ইসরায়েলের জেলে আটক 20 বন্দীকে মুক্তি দিতে শ্যারন রাজি হন। কিন্তু শেষ মুহূর্তে জর্ডান পক্ষ তাদের মনোভাব পরিবর্তন করে এবং ইসরায়েলের কাছে আরও নানা সুবিধা চায়। বাদশার সামনেই শ্যারন ক্ষোভে ফেটে পড়েন। ক্রোধান্বিত ভাষায় শ্যারন বলেন, আমাদের লোকদের মুক্তি চায় না,
ওরা আপনাদের জেলেই থাকুক। আপনারা যদি আমাদের উপর একটার পর একটা দাবি চাপাতেই থাকেন, আমরা আপনাদের পানি বন্ধ করে দেব। উল্লেখ্য, ইসরায়েল থেকে জর্ডানে পানি সরবরাহ করা হয়ে থাকে। শ্যারনের ক্ষোভ প্রকাশের কাজ হলো, ডিল নিয়ে আলোচনায় সমাপ্তি হলো। ইসরায়েলি 2টি হেলিকপ্টার জর্ডানে নামলো। 2 মোসাদ সদস্য ইসরায়েল ফিরে গেল। আরেকটি হেলিকপ্টারে শেখ ইয়াসিন তার দেশ জর্ডানে ফিরে এলেন। স্বদেশে এবং বিদেশে জর্ডানে ইসরায়েলি হামলার তীব্র সমালোচনা হলো। নেতানিয়াহু মাশাল নিধন উদ্যোগে আক্রমণের শিকার হলেন। অনন্যোপায় হয়ে নেতানিয়াহু জর্ডান অভিযানের ব্যর্থতা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি করলেন। তদন্ত কমিটি নেতানিয়াহুর কোনো দোষ পেল না। মোসাদ প্রধানকে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনার জন্য দোষারোপ করা হলো। তদন্ত কমিটি অবশ্য মোসাদ প্রধান ইয়াতমের পদত্যাগ দাবি করেনি। আম্মানের কলঙ্কজনক ঘটনায় জর্ডানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও খারাপ হলো। খালেদ মাশাল হামাসের বড় কোনো নেতা নন, কিন্তু হত্যা চেষ্টার ঘটনার মাধ্যমে তিনি দলে বেশ মর্যাদা পেয়েছেন এবং বর্তমানে তিনি একজন শীর্ষ নেতা। শেখ ইয়াসিনের মৃত্যুর পর হামাসের একেবারে শীর্ষ নেতায় পরিণত হন মোসাদের বাহিনীর হাত থেকে বেঁচে যাওয়া খালেদ মাশাল। মোসাদ প্রধান জেনারেল ইয়াতম অভিযানের শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাকে তুলোধনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা। মোসাদের দ্বিতীয় ব্যক্তি আলিজা মাগেল ইয়াতম মোসাদ প্রধান হওয়ার যোগ্য নন বলে সরাসরি অভিযোগ তোলেন। এত সত্ত্বেও ইয়াতম পদত্যাগ করলেন না। পদত্যাগ করলেন আরেকটি গোয়েন্দা সংস্থা কায়সারেওয়ার প্রধান। অবশ্য 5 মাস পরে ইয়াতম পদত্যাগ করেন। সুইজারল্যান্ডে এক মোসাদ সদস্য গ্রেপ্তার হন। এক হিজবুল্লাহ নেতার ফোন ট্যাপ করার অভিযোগে গ্রেপ্তার। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এই ঘটনায় দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন। ইয়াতমের স্থলাভিষিক্ত হলেন হ্যাসলেভি। তিনি একসময় মোসাদের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। উল্লেখ্য, মাশালের ঘটনায় আটক ইসরায়েলের 4 মোসাদ গোয়েন্দাকে ছাড়িয়ে আনতে তিনি জর্ডানের বাদশার সাহায্য নিয়েছিলেন।